সাউথ 24 পরগনা কল্যাণ বাবুকে। প্লিজ আপনারা স্টেজে উঠবেন না প্লিজ। আমরা তো ডাকছি, একটুখানি দেরি করুন। 5টা হয়ে গেছে, আর 4টি বাকি আছে। আপনারা দক্ষিণ 24 সকলকে ওই দিক থেকে নেমে যাওয়ার জন্য আবেদন রাখছি। ওই দিক থেকে দাদা, ওই দিক থেকে নামুন। যাদের বাকি রয়েছে তাদের আবার পরবর্তী পর্যায়ে হবে। এবার আমাদের মধ্যে আমাদের মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়কে অনুরোধ করছি, তিনি তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। হ্যালো হ্যালো, শিক্ষক মশাইদের অনুরোধ করছি। নমস্কার। আমরা যারা এখানে বসে আছি, আমি আশা রাখি প্রত্যেকে আমরা শিক্ষক, সেটুকু প্রত্যাশা আমার আছে। যারা শিক্ষক নন তারা এই গৃহ পরিত্যাগ করতে পারেন। শিক্ষক সেল শিক্ষকদের নিয়ে গঠিত। আপনাদের কোনো আচরণে যদি এটা প্রকাশিত হয় যেখানে শিক্ষক ভিন্ন অন্য ব্যক্তি আছে, তারা শিক্ষক ছেলের অঙ্গ নন। নমস্কার। আজকের আমাদের এই অনুষ্ঠানে মঞ্চে আছেন আমার সতীর্থ, আমরা একই ক্যাবিনেটের সদস্য ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়, আছেন আমাদের শিক্ষক সেলের কনভেনার শ্রী অসিত কুমার মণ্ডল মহাশয় সহ শিক্ষক সেলের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সকল শিক্ষককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার দুটো সত্য, আর এক হলো আমি এই মুহূর্তে চক্রবর্তী মহাশয় এখানে বলে গেছেন, তার একটা সত্তা। দুটো সত্তার মধ্যে পার্থক্য যেমন আছে, মিল যেমন আছে, তেমনি একটা দ্বন্দ্বও আছে। এমন নয় যে দুটো সত্তা সব সময় পাশাপাশি হাত ধরাধরি করে সব সময় চলে, এরকমটা হয় না। অনেক সময় দুটো সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে। আমি কোনো রূঢ় ভাবে কোনো কথা বলতে চাই না, সেটা আমার স্বভাব বিরুদ্ধ। কিন্তু মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে যদি সুশৃঙ্খল কোনো বাহিনী থাকে, সেটা হওয়া উচিত আমাদের টিচার সেল।
ভালো হয়ে যায়, সেটা যখন কোথাও গিয়ে বিশৃঙ্খল হয়ে যায় এর উপরে কথাগুলো আসে। কারণ আমরা সবাই শিক্ষক, তার স্তর ভিন্ন হতে পারে, সে প্রাথমিক বিদ্যালয় হতে পারে, সে বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু সে শিক্ষক, এটা নিয়ে কোনো ভিন্নতা নেই। শিক্ষক মানেই সে একজনই হোক আর 100 জনই হোক, তাকে সে পথ দেখাবে। তো সেই জায়গায় আমাদের বিশৃঙ্খল হওয়া চলে না। আমি ইদানিং আমার নম্বর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মেসেজ, ফোন আমি পাচ্ছি। তো মেসেজ যেগুলো পাই তার প্রথম স্তবকটি থাকে এরকম: আমি বিজেপি শিক্ষক সেলের সদস্য, আমি অমুক জেলার সদস্য, তমুক জেলার সদস্য, এরকম থাকে। মাননীয় অসিতদার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার এই শিক্ষক সেলের কোনো বক্তব্য যদি আমার কাছে আসে, তাহলে সরাসরি সেটি আপনার ভায়া আপনার হাত দিয়ে আসুক। প্রত্যেককে এন্টারটেইন করা আমার পক্ষে কঠিন, প্রত্যেককে চেনাও কঠিন। শিক্ষক সেলের একজন ব্যক্তি আমার কাছে এসে বলল যে আমি শিক্ষক সেল করি, আমাকে একটু তো অসুবিধা আছে, আমার একটু ট্রান্সফারটা দেখবেন, কিংবা আমার এই অসুবিধা আছে, অসুবিধাটা দেখবেন। আমি পুরো পশ্চিমবঙ্গের সকল শিক্ষক সেলের আমাদের যে কর্মীরা আছে, যে বন্ধুরা আছে, তাদের আমার পক্ষে চেনা সম্ভব নয়। এবারে তার কাজটা যদি না হয়, সেও বলবে যে আমাদের শিক্ষামন্ত্রী সে আমার কাজটা করে দিল না। কিন্তু আপনাদেরও বুঝতে হবে, আমার পক্ষে সকলকে চেনা সম্ভব নয়। আপনাদের কোনো বক্তব্য সেটি সরাসরি অসিদ্ধার মাধ্যমে আসুক, কোনো অসুবিধা নেই। আমরা দল এবং সরকারের মধ্যে সামঞ্জস্য বিধান করব। সরকারের প্রত্যেকটি কাজে শিক্ষক সেল খুশি হবে, এটা নাও হতে পারে। আবার শিক্ষক সেলের নেতার কোনো কাজ পছন্দ হলো না মানেই বাকি শিক্ষকরাও ক্ষুণ্ণ হয়ে গেছে, এটাও ভাবা যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, আমি কারো নাম বলবো না, অনুমান করি তিনি এখানে থাকতে পারেন। আমাদের এবারের বাজেটে সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের জন্য 5,000 টাকার বেতন বৃদ্ধি রাখা হয়েছে। আমাকে শিক্ষক সেলের একজন নেতা মেসেজ করে বলেছে তারা চরম হতাশ, কিন্তু অন্তত পক্ষে 50 জন পার্শ্ব শিক্ষক আমাকে মেসেজ করে বলেছে আমরা খুব খুশি দীপকদা, আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ব্যক্তি আমি পছন্দ করলাম না, তাই আমরা বলে দিলাম, এটাও আমাদের দেখতে হবে। আমরা এখন যে বিছানায় শুয়ে আছি, আমরা যদি মাথাটা ঢাকতে চাই তো কোমরের নিচ থেকে বাকি অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর কাপড়টাকে যদি আমি পায়ের তলা পর্যন্ত নিয়ে আসতে যাই তাহলে আমার নাভিদেশ থেকে উপরের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গোটা শরীর মুড়ে থাকাটা সেটা অত্যন্ত কষ্টকর। সেই পরিস্থিতিতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সকল বর্গকে একটা রাস্তা দেখাবার জন্য
আপনি একটা প্রচেষ্টা করেছেন এবং সেই বাজেট সর্বস্তরে অভিনন্দিত হয়েছে। আমি নিশ্চিত বিশ্বাস রাখি আমাদের সরকার অতি অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তারা পূরণ করতে সক্ষম হবে। আমাদের সৌভাগ্য, পশ্চিমবঙ্গবাসী আমাদের কাছে কিছু প্রত্যাশা করে। তাদের প্রত্যাশা আমাদের কাছে চাপ নয়, তাদের প্রত্যাশা আমাদের কাছে এগিয়ে চলার পাথেয়। আমি আমার সকল সহকর্মী শিক্ষক বৃন্দকে অনুরোধ করব, অনেক বিষয় আপনাদের পছন্দ হবে না, ব্যক্তি আপনার অনেক বিষয় পছন্দ হবে না, এবং কিছু কিছু বিষয় আপনাদের সংগঠনেরও পছন্দ হবে না। সেই বিষয়গুলি আপনারা আমাদের সঙ্গে আলোচনা করুন, সেগুলো নিয়ে সমাজ মাধ্যমে প্রচার করা, সেটা টিচার সেল যদি করে তাহলে পরে সেটা নিজেদের দিকে নিজেদের আঙুল তোলা হয়। কারণ সরকারটা আপনার দলের, আপনি তারও অংশ বিশেষ। অন্যান্য যারা সংগঠন আছে তারা আমাদের দিকে আঙুল তুলবে, অবশ্যই তুলবে। আপনারাও সমালোচনা করবেন, কিন্তু আপনাদের সমালোচনা করবার জায়গাটা সামাজিক মাধ্যম, গণমাধ্যম এগুলো নয়। আমরা দেখেছি তৃণমূলের সময় যেটি কোনো মতেও সমর্থন করা যায় না, সেখানেও দেখতাম তৃণমূলের শিক্ষা সেলতে সেটাও তারা সমর্থন করত। তাদের আমি খারাপ বলছি না, এটা হলো তাদের দলের প্রতি আনুগত্যের প্রকাশ। একটা রাজনৈতিক দল করলে তার প্রতি আনুগত্য থাকা প্রয়োজন। সমালোচনা আপনারা করবেন, সমালোচনা করবার জায়গা আপনাদের রয়েছে। আর সমস্ত বিষয়ে আমাদের বলতে হবে এমনও কোনো বিষয় নেই। এরপর আসি শিক্ষা পরিকাঠামো। অল্প বিস্তর শিক্ষা পরিকাঠামো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। শিক্ষা পরিকাঠামো একেবারেই শূন্য এটা আমি বলবো না। বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাসরুম রয়েছে, বেশিরভাগ বিদ্যালয়ে চেয়ার টেবিল বেঞ্চ রয়েছে। শিক্ষা পরিকাঠামো বলতে মূলত এটা, এর সঙ্গে আপনার ফ্যান, লাইট ইত্যাদি যুক্ত হয়। কিন্তু এর আসল যে অংশ বিশেষ, ছাত্র এবং ছাত্রের কারণে শিক্ষক, এই দুটোর একটা অসামঞ্জস্যতা মারাত্মকভাবে রয়েছে। কোন স্কুলে শিক্ষক একেবারেই নেই, ছাত্র প্রচুর, বিশেষত গ্রামাঞ্চলের দিকে। শহরাঞ্চলের দিকে ছাত্র একেবারেই নেই, শিক্ষক প্রচুর। দুটোর মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করব অতি দ্রুত। আশা করছি 2-3 মাসের মধ্যে এই বিষয়গুলো আমাদের একটা সমাধানের পর্যায়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া,
একটি বড় গন্ডগোলের বিষয়। আচ্ছা, আমি ওই সামঞ্জস্য বিধানের বিষয়টা আর একটু বলছি। আপাতত ট্রান্সফার নিয়ে আপনারা আমার কাছে আসবেন না। ট্রান্সফারের সুযোগ প্রত্যেকে পাবেন, তার জন্য আমরা একটা প্রক্রিয়া করে এগোচ্ছি। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকে সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য আমাদের একটা প্রক্রিয়াকরণ চলছে। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছু সময় দিন। দ্বিতীয় বিষয়, আমাদের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন এত কেস হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে বিষয়টি বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা, আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে। অতি দ্রুত গ্রহণ করা হবে। আমি এই সম্মেলনের মাঝখান থেকেই সকলকে আমি জানাতে চাই যে 2016-র এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, 2025-এর এসএলএসটি, এই সমস্ত বিষয়ে আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেইলে অজস্র মেইল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা, কারণ এই বিষয়টি আমার সামনে এখন সবচেয়ে বড় একটি দরজা। এই দরজাটা ভেদ না করলে আমি এর পরের ঘরে আমি যেতে পারছি না। এটাকে আমার ভেদ করতেই হবে। তো সেই কারণে এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। আমাদের দপ্তর সমস্ত দিক বিবেচনা করেই পদক্ষেপ করছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দপ্তরের বিষয়ে সমস্ত কিছু খোঁজ খবর তিনি রাখছেন। আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকুরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছেন বা একটা শিথিলতা দিয়েছেন, এক্সটেনশন দিয়েছে। যারা সেই বয়সের আছেন, যারা এখনো এসএসসি বসতে পারেননি বা হয়তো বা 15-20 বছর আগে একবার বসেছেন তারপরে আর সুযোগ পাননি, তাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা পুনরায় প্রস্তুতি নিন। এই দরজা ভেদ করার পরেই
পরবর্তী দরজার জন্য আমরা পরীক্ষার দরজা সকলের জন্য খুলে দেব এবং আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই সরকার জনগণের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার চাকুরি বিক্রি করবে না। আপনারাও যেমন চাকুরির জন্য আসবেন না, তেমনি আপনারাও সকলকে বলবেন চাকুরি বিক্রি হবে না, নট এ সিঙ্গেল ওয়ান। এই ব্যাপারটা আমি আপনাদের সামনে নিশ্চিত করে বলছি। তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু মন্ত্রী, আর একটা জিনিস একবার স্মরণ করিয়ে দেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না। সেটা হলো বিদ্যালয়গুলো কিভাবে চলছে আমাদের চেয়ে ভালো কেউ জানে না। আমরা প্রথম যেটা বলতে পছন্দ করি শিক্ষকেরা, আমাদের স্কুলে 15টি পদ ফাঁকা, আমাদের স্কুলে ফ্যানগুলো ঘোরে না, আমাদের স্কুলে কারেন্ট আসে না, থাকে না, এই সমস্ত কথা আমরা বেশি বলতে অভ্যস্ত। আমি বিদ্যালয়ে যোগদান করেছিলাম একটি এমন বিদ্যালয়ে যে বিদ্যালয়টিকে কেউ চিনত না। মালদার একদম প্রত্যন্ত গ্রামে বিহার সীমান্তে একটি বিদ্যালয়। মালদার যারা এসেছেন তারা অনেকেই জানেন আমি ওই স্কুলে চাকরি করতাম। আমার স্কুলেও ওরকমই সমস্যা ছিল এবং পরে আরেকটি বিদ্যালয়ে গেছি, সেখানেও আমি একই কথা বলেছি। আমি মাস্টারমশাইদের সামনে হাত জোর করে একটাই কথা বলেছি যে আমাদের ন্যায়ের তালিকা অনেক দীর্ঘ, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে সর্বোচ্চ পরিষেবা কি করে দিতে পারি আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আমি সকলের কাছে অনুরোধ করছি সেদিকটাও যেন আমরা একটু দেখি। আমাকে অনেকেই অনেক রকমের কথা বলেছে, তার মধ্যে একটা কথা হলো বেসরকারি স্কুলে কিছুই নাই তাও ছাত্ররা যাচ্ছে, আমাদের এখানে এত কোয়ালিটি টিচার তাও আমরা ছাত্র পাচ্ছি না। তো আমি একজন শিক্ষকই বলেছে, আমি তাকে শুধু এটুকুই বলেছি আপনাদের এত কোয়ালিটি, আপনার ঘর ভালো, আপনার পাশের স্কুলের ঘর ভালো না, সেখানকার শিক্ষকের কোয়ালিটি ভালো না, তারপরেও আপনার এখানে ছাত্র কেন আসছে না সেটা আপনিই ভাবুন। সরকার ভেবে কি করবে? সরকার শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে, তাদের রুটি রুজি নিরাপত্তা সহ সমস্ত বিষয় দেখবে, কিন্তু সরকার একটি বিষয় আরো বেশি গুরুত্ব দিয়ে দেখে, সেটা হলো আমাদের শিশুদের ভবিষ্যৎ, শিশুদের নিরাপত্তা, তাদের শিক্ষার বিষয়ে বর্তমান সরকার কোনো কম্প্রোমাইজ করবে না। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, সেটা আপনারাও দেখবেন। অল্প সময়ের মধ্যে আমরা বায়োমেট্রিক ফেস রিকগনিশন মেশিন প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা দেব। এবং তারপর ধীরে ধীরে আমরা আরো এগিয়ে যাব। সবকিছু এখনই বলা সম্ভব নয়, অনেক কথা বললাম। কি আপনার প্রশ্ন আছে?
আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের একটা মানে সাংগঠনিকভাবে আলোচনার কোথাও আরো জায়গা আছে মনে হয়। অসিতদার কাছে আমি অনুরোধ করব, আপাতত যে টেটের বিষয়টি চলছে সেটি আমি যতদূর জানি সেটি কেন্দ্রীয় সরকারের স্তরে আছে এবং এটি সুপ্রিম কোর্টের রায়ে আছে। সেই জায়গায় মাস্টারমশাইয়ের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা একবার এই বিষয়ে মাননীয় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলুন। এটি আমার মতো একটি রাজ্যের মন্ত্রীর পক্ষে কিছুই করা সম্ভব নয়, আমি বিনীতভাবে আপনাকে জানাচ্ছি। যাই হোক, সকলে কাছে আমার পুনরায় নিবেদন, আপনারা শুভেচ্ছা রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের প্রতি যেভাবে ছিল সেভাবে থাকুক। সকলে সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়কে। তার দীর্ঘ আলোচনা এবং আমাদের অনেক সমস্যা, অনেক প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি। তিনি যে অনুরোধগুলো করেছেন, আমরা শিক্ষক হিসাবে আশা রাখি তিনি অনুরোধগুলো আমাদের রাখবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। এবার আমাদের আরো দুটি বিভাগ রয়েছেন। একজন অনেকে যাবেন না, ডাকবেন না প্লিজ। আর আসবেন না, আর কেউ আসবেন না। যাদের হয়ে গেছে তারা নামুন প্লিজ, যাদের হয়ে গেছে তারা নিচে যান। আপনারা বাকিরা অপেক্ষা করুন, অন্য বিভাগগুলো অপেক্ষা করুন। আরেকজন মাননীয় শিক্ষামন্ত্রীর মাননীয় মন্ত্রী রয়েছেন, তাকে দেবেন। মাননীয় মন্ত্রী রয়েছেন, কেন নিচে নামুন প্লিজ, নিচে নামুন। যাদের হয়ে গেছে তারা সরে যান। সবাই আসবেন না প্লিজ। আপনাদের প্রতিনিধিরা আছেন, প্রতিনিধিরা দিচ্ছেন, সবাইকে আসতে হবে না। মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের অনুরোধ করছি, আপনাদের প্রতিনিধিরা দিচ্ছেন, তাদের উপর একটু ভরসা রাখুন। আমরা এরপরে যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব, আমাদের মাননীয় ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়কে এরপরে আমরা উপহার প্রদান করব। যাদের হয়ে গেছে তারা স্টেজ থেকে নামুন প্লিজ। যাদের হয়ে গেছে দয়া করে আপনারা একটু প্রস্থান করুন, মঞ্চটা ছেড়ে দিন। যাদের হয়ে গেছে দয়া করে মঞ্চ থেকে একটু মঞ্চটা খালি করে দিন। আরেকজন সম্মানীয় মন্ত্রী বসে আছেন, সম্মানীয় আরেকজন মন্ত্রী বসে আছেন। আপনারা মন্ত্রী মহোদয়কে, আরে ভাই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? যাদের হয়ে গেছে মঞ্চটা খালি করে দিন, যাদের হয়ে গেছে মঞ্চটা খালি করে দিন। মাননীয় অসিত বেরাকে অনুরোধ করব, কল্যাণদাকে, বাকিদেরকে ওখানে দেখতে। কুমুদদা, মাননীয় কুমুদদাকে বলবো কল্যাণদার ওখানে যে যারা আসেন তাদের একটু মঞ্চটা খালি করে দিন। আমাদের দীপক বর্মন মহোদয়,
আরে আপনারা এখানে কেন? দাদা দাদা প্লিজ আপনারা নামুন, প্লিজ নামুন, নামুন নামুন দাদা প্লিজ নামুন। কেন এটা করছেন? আপনারা এখানে এসেছেন কেন? কেন এসেছেন এখানে? প্লিজ শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনারা নিচে নামুন।